বাংলা ও ইংরেজি সাহিত্যের মেলবন্ধনে গড়ে উঠেছে ঝরাপাতা ইউটিউব চ্যানেল। আজকের পর্বে আপনাদের জন্য এডগার এলান পোয়ের লেখা গল্প দ্য টিল টেল হার্ট গল্প পাঠে আমি বিজয়। এডগার এলান পো এর জন্ম 1809 সালের 19শে জানুয়ারি যুক্তরাষ্ট্রের বোস্টনে। তিনি একাধারে একজন লেখক, সম্পাদক এবং সাহিত্য সমালোচক ছিলেন। এলান পোকে ডিটেকটিভ ফিকশনের আবিষ্কারক বলা হয়। এছাড়া সাহিত্যে সায়েন্স ফিকশন লেখার ধারণাটা তিনিই প্রতিষ্ঠা করেন। সাহিত্যের বিভিন্ন শাখায় তার অবাধ বিচরণ। ছোট গল্প লিখেই তিনি বিশ্ব সাহিত্যে নিজের আসন পোক্ত করেন। সমালোচকদের দৃষ্টিতে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ গল্পকারদের অন্যতম ছিলেন। এছাড়া আমেরিকান সাহিত্যে ছোট গল্পের একটা শক্ত অবস্থান তার হাত ধরেই রোপিত হয়। তিনি প্রথম আমেরিকান লেখক যিনি বই লেখে জীবিকা অর্জন করেছিলেন। মূলত আর্থিক অনটন থেকে বাঁচতেই তিনি লেখালেখি করতেন। দ্য ন্যারেটিভ অফ আর্থার গর্ডন, পেম অফ ন্যানটাকেট তার একমাত্র কমপ্লিট উপন্যাস। 1849 সালের 7ই অক্টোবর মাত্র 40 বছর বয়সে যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুরু হচ্ছে আজকের গল্প এডগার এলান পোয়ের দ্য টিল টেল হার্ট। ঘটনা কিন্তু সত্যি। আমি অসুস্থ ছিলাম, খুবই অসুস্থ। কিন্তু তোমার কেন মনে হলো এখন আমি আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলেছি? কেন তুমি আমাকে পাগল ভাবছো? তুমি কি দেখতে পাচ্ছ না আমি একদম সুস্থ? বলতে পারো আগের চেয়ে ঢের বেশি সুস্থ আমি। আর কি প্রমাণ চাও তুমি? সত্যি কথা বলতে কি, এই অসুস্থতা আমার মনোজগৎ, আমার অনুভূতি, আমার স্মৃতিশক্তি এবং আমার উপলব্ধিকে আরও তীক্ষ্ণ করেছে। বিশ্বাস করো, আমি এখন যত পরিষ্কার শুনতে পাই অসুস্থ হওয়ার আগে তা মোটেও ছিল না। শুধু কি তাই, আমি স্বর্গ নরক থেকে কোনো শব্দ ভেসে আসলেও ঠিক শুনতে পাই। এবার শোনো, মনোযোগ দিয়ে শোনো ঘটনাটা কিভাবে ঘটেছিল। সেই গল্পটাই তোমাকে বলবো। শোনার পর তুমিও স্বীকার করতে বাধ্য হবে যে সময়টাতে আমি মানসিকভাবে কত সুস্থ ছিলাম। তবে এটা বলা খুবই দুরূহ যে কবে, কখন, কিভাবে এই খুনের পরিকল্পনা আমার মাথায় এসেছিল আর এর পেছনে নির্দিষ্টভাবে বলার মতো কোনো কারণও ছিল না। আমি বুড়ো লোকটাকে মোটেও ঘৃণা করতাম না, বলা যায় তাকে আমি পছন্দ করতাম। তিনি কখনো আমার কোনো ক্ষতি করেননি। তার টাকা পয়সার প্রতিও আমার কোনো লোভ ছিল না। তবে আমার মনে হয় ঘটনাটার পেছনে তার একটা চোখের দায় আছে। চোখটা একদম শকুনের মতো ছিল। বিষয়টা অনেকটা এরকম, যখন কোনো শিকারী পাখি কোনো খাবার দূর থেকে সন্ধান করতে থাকে, দূর থেকে তাদের তীক্ষ্ণ দৃষ্টিতে মৃত পশুদের প্রতি লক্ষ্য রাখে কিংবা পশুদের মৃত্যুর জন্য অপেক্ষায় থাকে এবং পাওয়ার পর খুব হিংস্রভাবে তার উপরে ঝাঁপিয়ে পড়ে পচা মাংসের টুকরোগুলোকে খাবলে খাবলে পেটে চালান করে, ঠিক সেরকম কিছু। যখন বুড়ো লোকটা শকুনের দৃষ্টিতে আমার দিকে তাকাতো, তখন নিজের মধ্যে এক ধরনের ঠান্ডা শীতল অনুভূতি হতো। এমনকি আমার রক্ত পর্যন্ত হিম হয়ে আসতো। আর এজন্যই সিদ্ধান্ত নিয়েছিলাম যেভাবেই হোক বুড়োটাকে খুন করব এবং চিরদিনের মতো তার এই বীভৎস দৃষ্টিকে নিভিয়ে দেব। তাকে হত্যা করার এটাই আসল কারণ। এখন তুমি আমাকে পাগল ভাবছো, তাই না? তুমি নিশ্চয়ই আমার সাথে একমত হবে যে পাগলরা কোনো পরিকল্পনা করতে পারে না, আর হত্যার পরিকল্পনা তো নিশ্চয়ই নয়। এবার দেখবে আমি কত সূক্ষ্মভাবে পরিকল্পনা করেছিলাম।
খুন করার আগে পুরো সপ্তাহ জুড়ে আমি লোকটার সাথে খুব ঘনিষ্ঠভাবে ভীষণ আন্তরিকতার সাথে মিশেছিলাম এবং তাকে ভালোবাসার মিথ্যা অভিনয় করেছিলাম। প্রতিদিন ঠিক মধ্যরাতে আমি খুব সাবধানে তার দরজার হুড়কো খুলেছি। দরজাটা সামান্য ফাঁক করে খুব সাবধানে প্রথমে নিজের হাত, তারপর মাথা ঢুকাতাম, যাতে কোনো আলোর প্রতিবিম্ব লোকটার উপরে না পড়ে। সেই জন্য আমার হাতে ধরা লণ্ঠনটি একটা কাপড় দিয়ে আবৃত করে রাখতাম। আমি খুব নিরিবিলি সেখানে দাঁড়াতাম। তারপর খুব সতর্কতার সাথে লণ্ঠনের ওপর থেকে একটু একটু করে কাপড় সরিয়ে নিতাম। এতে ছোট্ট একটা আলোক রশ্মি লোকটার বীভৎস শকুনি চোখের ওপর গিয়ে পড়ত। 7টা রাত এভাবেই কাটল। কম কথা, 7টা রাত। ঠিক মধ্যরাতে এভাবেই খুব সতর্কতার সাথে যেতাম। বিস্ময়কর বিষয় ছিল, প্রতি রাতেই লোকটার চোখ বন্ধ থাকত। এজন্য আমার উদ্দেশ্য সফল করতে পারতাম না, কারণ বুড়ো লোকটার ওপর তো আমার কোনো রাগ নেই। আমার সব রাগ তার বিস্ফারিত শকুনি চোখটার উপর। কিন্তু প্রতিদিন সকালবেলা আমি লোকটার ঘরে গিয়ে খুব আন্তরিকতার সাথে জিজ্ঞাসা করতাম, রাত্রে ভালো ঘুম হয়েছে তো? এমন চাতুরতার সাথে অভিনয় করতাম যেন আগের রাতের কিছুই ঘটেনি। লোকটা কখনো কল্পনাও করেনি যে প্রতি মধ্যরাতে ঘুমানোর পর আমি তাকে চুপি চুপি পর্যবেক্ষণ করতাম, খুন করার পরিকল্পনা করতাম। 8ম রাত্রিতে দরজার হুড়কো খোলার সময় আরেকটু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছিলাম। ঘড়ির মিনিটের কাঁটা ঘোরার আগেই আমি কাজটা সেরে ফেললাম। আমি সেদিন এমন একটা অদৃশ্য শক্তি অনুভব করেছিলাম যে ক্ষমতা সম্বন্ধে আগে মোটেও ওয়াকিবহাল ছিলাম না। এই ঐশ্বরিক শক্তির ফলে আমি নিশ্চিত সফল হলাম। বুড়ো লোকটা স্বপ্নেও কল্পনা করেনি আমার চিন্তা আর পরিকল্পনার গভীরতা সম্বন্ধে একথা ভাবতেই আমি মৃদু হাসলাম এবং বোধহয় লোকটা তা শুনতে পেয়েছিল। হঠাৎ লোকটা একটু নড়ে উঠল। আপনারা হয়তো ভাবছেন আমি ভয় পেয়ে গেছি, কিন্তু না, মোটেও ভয় পাইনি আমি। ঘরটা ছিল ঘুটঘুটে অন্ধকার। আমি যে দরজাটা খুলেছি লোকটা নিশ্চয়ই তা বুঝতে পারবে না। আমি খুব ধীরে সুস্থে সতর্কতার সাথে দরজাটা খুলতে লাগলাম। প্রথমে মাথা, তারপর হাত ঢুকালাম আর সাথে কাপড় দিয়ে ঢাকা লণ্ঠন। হঠাৎ দেখি লোকটা ভয়ে আঁতকে উঠল, বিছানায় উঠে বসলো, চারিদিকে সতর্ক দৃষ্টি দিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলে উঠল, কে কে ওখানে, কে? আমি বিচলিত না হয়ে তখনও চুপচাপ দাঁড়িয়ে আছি। প্রায় ঘন্টাখানেক কোনো নাড়াচাড়া না করে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। লোকটা কি এবার শুয়ে পড়েছে? মনে হয় না। শুয়ে পড়লে নিশ্চিত শব্দ পেতাম। মনে হচ্ছে লোকটা কান দুটি খাড়া করে ভয়ে ভয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করার চেষ্টা করছে। আমাকে ভাবনার মধ্যে রেখেই লোকটা হঠাৎ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এবার নিশ্চিত হলাম লোকটা ভয়ে মুষড়ে গিয়ে কাচুমাচু হয়ে বিছানায় বসে আছে। আমরা দুজনেই নিশ্চিতভাবে জানি আমি তার দরজায় দাঁড়িয়ে আছি। লোকটা আমাকে দেখতে পাচ্ছে না, আমার উপস্থিতির কোনো সাড়া শব্দও পাচ্ছে না, কিন্তু অনুভব করছেন আমি আছি এখানে। এখন লোকটা জানে যে মৃত্যুদূত তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে, তবে এই মৃত্যুদূত যে আমি তা সে জানে না। ধীরে ধীরে খুব সতর্কতার সাথে লণ্ঠনের কাপড়টা একটু একটু করে সরাতে লাগলাম, যতক্ষণ না সরু তির্যক আলোকরশ্মিটা তার ভয়ঙ্কর শকুনি চোখে গিয়ে না পড়ে। ও মোর খোদা, বুড়োর চোখ দেখি খোলা, একদম খোলা।
তার চোখের দৃষ্টি আমার উপর পড়তেই রাগটা বেড়ে গেল বহুগুণে। অপলকে স্থির দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল বুড়োটা। আমি তার মুখটা দেখতে পেলাম না। আমার দৃষ্টি শুধু তার চোখের দিকে, কেবল তার নীল পর্দা দিয়ে আবৃত উজ্জ্বল চোখটা দেখছিলাম আমি। হালকা নীলাভ অসহ্য এই পর্দাটা আমার অস্থি মজ্জা শীতল করে দিচ্ছিল। যেহেতু লণ্ঠনের চিকন একটা আলোক রশ্মি কেবল তার চোখে ফেলেছিলাম, সেহেতু তার মুখ কিংবা শরীরের বাকি অংশগুলো দেখা যাচ্ছিল না। আমি তো তোমাকে আগেই বলেছি, আমার শ্রবণ শক্তি আগের চেয়ে বহুগুণ বেড়ে গেছে। আমি এখন খুব চিকন শব্দ, এমনকি খুব আস্তে আসা শব্দ শুনতে পাই। অনেকটা দেয়াল ঘড়ির শব্দ ওয়ালের ওপাশ থেকে এপারে আসার পর যেরকম শুনতে পাই, সেরকম। আমি নিশ্চিত ছিলাম ওটা বুড়ো লোকটার হৃদস্পন্দনের শব্দ ছিল, কারণ এই শব্দের সাথে আমি পরিচিত ছিলাম। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকার চেষ্টা করলাম, কিন্তু যত সময় যাচ্ছে শব্দটা তত বাড়ছিল। নিশ্চয়ই লোকটার ভয় আগের চেয়ে বহু গুণে বেড়ে গেছে। এদিকে লোকটার হৃদস্পন্দন বাড়ার সাথে সাথে আমার রাগও পাল্লা দিয়ে বাড়ছে। এতে বিদঘুটে শব্দটা আর যন্ত্রণাদায়ক মনে হলো। এটি রাগের চেয়েও বড় কিছু ছিল। নীরব, নিস্তব্ধ আর অন্ধকার রুমটাতে আমার রাগটা ধীরে ধীরে ভয়ে রূপ নিল। আর আমায় হৃৎকম্পন এত জোরে হচ্ছিল, মনে হচ্ছিল যে কেউ না কেউ তো তা শুনছেই। সময় ঘনিয়ে আসলো। আমি তাড়াহুড়ো করে ঘরটির ভিতরে ঢুকলাম। স্পষ্ট শুনতে পেলাম লোকটা প্রচণ্ড ভয়ে কাবু হয়ে কাঁদছে। আমি মরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি। আমি যত বেশি ঘনিষ্ঠ হচ্ছি, বুড়োটা তত ভয়ে কুঁকড়ে যাচ্ছিল। লোকটা বিছানার চাদরটা মাথার উপর শক্ত করে ধরে একটা অদৃশ্য দেয়াল তৈরি করার চেষ্টা করলো। একদম কাছে চলে আসায় তার হৃৎকম্পন স্পষ্ট শোনা যাচ্ছিল। এদিকে শিকার খুব কাছে থাকায় আমি সফলতার গন্ধ পাচ্ছিলাম। আমি যখন তার হৃৎপিণ্ডে প্রচণ্ড আঘাত করলাম, তখনও বেশ কয়েক মিনিট পর্যন্ত তার হৃৎকম্পন শোনা গেল, তবে কোনো গোঙানির শব্দ শোনা গেল না। তাহলে কি মানুষের আত্মা দেহত্যাগ করলেও হৃৎপিণ্ডের মৃত্যু হতে আরেকটু বেশি সময় প্রয়োজন পড়ে? আমাকে ভাবনার সময় দিয়েই হঠাৎ করে বুড়ো হৃৎকম্প থেমে গেল। হ্যাঁ, বুড়ো লোকটা মারা গেছে। আমি পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য বিছানার চাদরটা সরিয়ে তার বুকের যে পাশে হৃদয় প্রকোষ্ঠ অবস্থিত ঠিক সেই স্থানে কান লাগালাম। না, কোনো সারা শব্দ নেই। নিশ্চিতভাবে লোকটা মারা গেছে। শরীরটা একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে। ভয়ঙ্কর শকুনি চোখটা আর আমাকে বিরক্ত করবে না। তবুও তুমি বলবে আমি পাগল। তুমি নিশ্চয়ই আরও অবাক হবে যখন শুনবে আমি কত সতর্কতার সাথে তার লাশটা লুকিয়ে রেখেছি, কেউ যাতে টের না পায়। একদম ঠান্ডা মেজাজে প্রথমে তার মাথাটিকে কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করলাম। তারপর যথাক্রমে হাত ও পা টুকরো টুকরো করে করলাম। এ সময়টাতে আমি খুবই সতর্ক ছিলাম, যাতে এক ফোঁটা রক্ত মেঝেতে না পড়ে। এভাবে সারা শরীর কেটে কুটে সাইজ করে কাঠের তৈরি ঘরের মেঝের 3টি টুকরো খুলে নিলাম। সাথে সাথে বুড়োর দেহের খণ্ডিত অংশগুলো সেখানে স্তূপ করে জমিয়ে রাখলাম। এবার তার উপরে কাঠের টুকরোগুলো আগের মতো বসিয়ে দিলাম, যাতে মানুষের দৃষ্টিগোচর না হয়। যেই না সফলভাবে কাজটা শেষ করে একটা তৃপ্তির হাসি দেব, ঠিক তখনই বাইরের দরজায় কে যেন নক করলো। সময় তখন ভোর 4টে, তবে অন্ধকার তখনও কাটেনি। আমি মোটেও ভয় পেলাম না। নির্ভয়ে দরজাটা খুলে দেখলাম 3জন পুলিশ অফিসার দরজায় দাঁড়িয়ে আছে। পাশের ঘরের এক প্রতিবেশী এ ঘরে অনেকক্ষণ ফুপিয়ে কান্নার শব্দ পেয়ে পুলিশে খবর দিয়েছিল। এই জন্য তারা ঘরটা তল্লাশি করতে এবং ঘরের সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে এসেছেন।
আমি তাদেরকে ঘরে প্রবেশের অনুমতিও দিলাম। বললাম, কান্নাটা আমারই ছিল। স্বপনে কিছু একটা কল্পনা করে ভয় পেয়ে ফুপি অনেকক্ষণ কেঁদেছিলাম। আর এ ঘরের বাসিন্দা বুড়ো লোকটা বাড়িতে নেই। তিনি তার এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছেন গ্রামে। আমি তাদেরকে পুরো ঘরটা ভালো করে দেখালাম, তাদেরকেও ভালো করে খুঁজে দেখবার আহ্বান করলাম। সবশেষে তাদেরকে বুড়ো লোকটার শয়নকক্ষে নিয়ে গেলাম, বসতে দিলাম। আর কিছু বলার আছে কিনা তাও জানতে চাইলাম। আমার খুব স্বাভাবিক আর আন্তরিক কথাবার্তা তাদেরকে আশ্বস্ত করলো। তাৎক্ষণিক সময়ে বানিয়ে বলা গল্পটা তাদের বিশ্বাসও হলো। এভাবে বেশ বন্ধুত্বপূর্ণ পরিবেশে আমাদের কথাবার্তা আগাচ্ছিল। ভাবছিলাম তারা সন্তুষ্ট হয়ে চলে যাবে। হঠাৎ আমার মাথাটা কেমন যেন বিগড়ে গেল। একটা অস্বাভাবিক শব্দ কানে আসছে আমার। শব্দটা খুব পরিচিত। আমি দ্রুততার সাথে বেশি বেশি কথা বলতে লাগলাম। নিজের মধ্যে একটা অস্বস্তি টের পেলাম। যত সময় যাচ্ছে শব্দটা তত পরিষ্কার শোনা যাচ্ছিল। পুলিশ তখনও চেয়ারে বসে কথা বলছে। তারা কি আমার এই মানসিক পরিবর্তনটা আন্দাজ করতে পারছে? এখনও ভোর হয়নি, ঘুটঘুটে অন্ধকারও কাটেনি। নিশ্চয়ই তারা আমার মুখটা ঠিকমতো দেখতে পাচ্ছে না। হঠাৎ খেয়াল হলো শব্দটা আমার কানে বাজছে না। কি হচ্ছে এসব? মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। টেনশানে মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমি তখনও উচ্চস্বরে দ্রুত বেগে কথা বলছিলাম। এবার অদৃশ্য শব্দটা আরও স্পষ্ট শুনতে পেলাম। শব্দটা খুব আস্তে ও দ্রুত আসছিল। দেয়াল ভেদ করে ঘড়ির কাঁটার শব্দ যেমন দেয়ালে মিশে একাকার হয়ে যায়, শব্দটা অনেকটা সেরকম ছিল। এই শব্দটা আমার অনেক দিনের পরিচিত। শব্দটা বাড়তেই থাকলো। পুলিশ কেন এখনো যাচ্ছে না? তাদের তো এখন চলে যাওয়া উচিত। আমি উঠে দাঁড়ালাম এবং সারা ঘর তন্ন তন্ন করে শব্দের উৎস খুঁজতে লাগলাম। ভয়ঙ্কর এই শব্দটাকে পরাজিত করতে হাতের কাছে চেয়ারটা দাম দাম করে মেঝেতে ফেলে দিলাম, যাতে আরও বেশি শব্দ হয়। আমি আরও জোরে কথা বলতে লাগলাম। পুলিশ তখনও শান্ত হয়ে বসে কথা বলছে, এমনকি হাসছেও। এটা কি বিশ্বাসযোগ্য যে তারা কোনো শব্দ পাচ্ছে না? না, তারা অবশ্যই শুনছে। আমি শতভাগ নিশ্চিত তারা শব্দটা শুনতে পাচ্ছে। আমি যে একটু আগে লোকটাকে খুন করেছি তা তারা নিশ্চিত হয়ে গেছে। তাহলে তারা কি জেনেও না জানার ভান করছে না কি আমার সাথে মশকরা করছে? তাদের হাসি আর অদৃশ্য শব্দটা আমার কানে ফলার মতো বিঁধতে লাগলো। হঠাৎ শব্দটা থেমে গেল। আমি মেঝের কাঠের বোর্ডের দিকে আঙ্গুল নির্দেশ করে বিলাপ করতে লাগলাম। হ্যাঁ, সত্যি সত্যি আমি বুড়ো লোকটাকে খুন করেছি, খুন। কাঠের বোর্ডটা সরলেই তোমরা তার টুকরো টুকরো করা দেহটা খুঁজে পাবে। আমি লোকটাকে খুন করেছি, খুন। ও কি যন্ত্রণা! কিন্তু কিন্তু কেন লোকটার হৃদকম্পন বন্ধ হয়নি এখনো? কেন কেন ও ও কেন কেন শব্দটা কি এখনো কানে বাজছে আমার? কেন কেন কেন? শুনছিলেন এডগার এলান পোয়ের গল্প দ্য টিল টেল হার্ট। গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে আমি বিজয়। সমগ্র পরিকল্পনায় রয়েছে ঝরাপাতা টিম। সাউন্ড ডিজাইনিংয়ে রয়েছে বিএস মিউজিক এবং পোস্টার ডিজাইনিংয়ে রয়েছে বিএস ক্রিয়েশন। প্রযোজনা স্টাডি একাডেমি, দ্য সিম্বল অফ এডুকেশন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি পর্বে নতুন কোনো গল্প অথবা কবিতা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের। ঝরাপাতা, কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলার সঙ্গে থাকবেন। বাংলা কবিতা, বাংলা গল্পে থাকবেন। ধন্যবাদ।